প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা রাখি ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে যতটুকু আমরা আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অংশীদারি ব্যবসা সম্পর্কে। অংশীদারি ব্যবসায়ের আমরা লাভ লোকসান বন্টনের চার্ট পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম। আজকে আমরা ওই চার্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাৎ এই চার্টের যে হিসাবগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি তোমরা এই খাতা কলম নিয়ে রেডি থাকবা। এই গুরুত্বপূর্ণ ওই চার্টের যে হিসাবগুলো আছে, যে সূত্রগুলো, নিয়মগুলো আছে, এগুলো যদি লিখে রাখো তাহলে আমাদের যে গাণিতিক সমস্যা অর্থাৎ আমাদের অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা লাভ লোকসান বন্টনের ডেবিট এবং ক্রেডিট দুই সাইডে কিছু লেনদেন হিসাব আমরা লিখে দিয়েছিলাম। তো প্রথমে আমরা ক্রেডিট সাইডের লেনদেনগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমাদের দেওয়া ছিল লাভ লোকসান হিসাব নেট লাভ। এই নেট লাভটা আসলে আমাদের অঙ্কে অর্থাৎ আমাদের যে উদ্দীপক থাকবে ওখানে দেওয়া থাকবে, তারা নেট লাভ প্রত্যেকটা অঙ্কেরই নেট লাভ বের করে দিয়ে দেওয়া থাকবে, ওইটা তোমরা সরাসরি নেবে সবে। তারপরে আমাদের যে 2 নম্বর যে মূল টপিকস লাভ লোকসান বন্টনের ক্রেডিট সাইটে, এটা হচ্ছে আমাদের উত্তোলনের সুদ নির্ণয়। উত্তোলনের সুদ আসলে তোমরা প্রথম পত্রে একতরফা দাখিলা পদ্ধতিতে ওখানেও উত্তোলনের সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরেও আমি আবারও এই অধ্যায় হিসাবে আমি আবারও নতুন করে আবার সবগুলো সুদ আমরা আলোচনা করব, কিভাবে কত মাসে সুদ ধরতে হয়, কিভাবে কি করতে হয়, বা অঙ্কের কোন পজিশনে কোন সুদগুলো কিভাবে ধরতে হবে এবং এই সুদগুলো কিভাবে আসলো বা কিভাবে ধরতে হয় এটা আমরা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উত্তোলনের সুদ নির্ণয় সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে যে উত্তোলন শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করা হবে, অর্থাৎ ব্যবসায়ের যে অংশীদার আছে তারা যতটুকু নগদ উত্তোলন করে এই নগদ উত্তোলনের উপরে সুদ ধার্য করা হবে, কিন্তু পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। তবে শর্ত আছে, চুক্তিতে যদি উল্লেখ থাকে তাহলে পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে। সচরাচর পণ্য উত্তোলনের উপর আমরা সুদ ধরি না, যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে পণ্য উত্তোলনের উপর সুদ ধরতে হবে। এবার আসি আমরা প্রতি মাসের প্রথম তারিখে অর্থাৎ প্রথম তারিখে যদি উত্তোলন করে 6.5 মাসের সুদ ধরতে হবে। আসলে প্রত্যেকটা উত্তোলনের সুদেই গড় হারে আমরা এই সুদগুলা ব্যয় ধরতে হয়, আর গড় হারে 6.5 অর্থাৎ 6.5 মাসের সুদ ধরতে হবে। যদি প্রতি মাসের প্রথম তারিখ উত্তোলন করে 6.5 মাসের সুদ আমরা ধরব। তারপরে প্রতি মাসের মাঝামাঝি তারিখে উত্তোলন করলে আমরা 6 মাসের সুদ ধরিব। তারপরে প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে 5.5 অর্থাৎ 5.5 মাসের সুদ ধরবো আমরা। তারপরে প্রতি 2 মাস অন্তর অর্থাৎ 2 মাস পর পর যদি উত্তোলন করে তাহলে 2.5 অর্থাৎ 2.5 মাসের সুদ ধরব। তারপরে হচ্ছে প্রতি 3 মাস অন্তর অর্থাৎ 3 মাস পর পর যদি উত্তোলন করে অংশীদাররা তাহলে 1.5 অর্থাৎ 1.5 মাসের সুদ ধরব। তারপরে মোট উত্তোলন করিলে অর্থাৎ মোট যদি কোনো মাসের প্রথম শেষে মাঝামাঝি বলা না থাকে, মোট উত্তোলন দেওয়া থাকে শুধু অঙ্কের মধ্যে, তাহলে মোট উত্তোলনের উপরে গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে প্রতি মাসের প্রথম তারিখ উত্তোলন করলে 6.5 মাসের সুদ, প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে 6 মাসের সুদ, প্রতি মাসের শেষ তারিখ উত্তোলন করলে 5.5 অর্থাৎ 5.5 মাসের সুদ, প্রতি 2 মাস অন্তর উত্তোলন করলে 2.5 মাস অর্থাৎ 2.5 মাসের সুদ, প্রতি 3 মাস অন্তর উত্তোলন করলে অর্থাৎ 1.5 অর্থাৎ 1.5 মাসের সুদ ধার্য করব। আর যদি কোনো মাসের কথা উল্লেখ না থাকে আমাদের উদ্দীপকে তাহলে মোট উত্তোলন নিয়ে ভাববো আমরা, এই মোট উত্তোলনের উপরে গড় হারে 6 মাসের সুদ ধরতে হবে। প্রিয় শিক্ষার্থী, এগুলো 6.5 মাস, 6 মাস, 5.5 মাস, 2.5 মাস, 1.5 মাস এবং 6 মাস এগুলো কিভাবে আসলো বা কিভাবে হলো, এই সূত্রের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা তোমরা আশা রাখি জানতে চাবা, কিন্তু প্রাথমিক অবস্থায় এগুলো মনে রাখতে হবে। তারপরও আমি একটা সময় স্বল্পতার কারণে একটা বা দুইটা ব্যাখ্যা আমরা দিয়ে দিচ্ছি, বাকিটা তোমরাই বাইর করে নিতে পারবা যে 6.5 মাস কিভাবে হলো। এই 6.5 মাস সম্পর্কে আমি একটু ব্যাখ্যা এখানে দেই। অর্থাৎ কোনো অংশীদার প্রতি মাসের প্রথম তারিখ অর্থাৎ 1 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখ অর্থাৎ প্রত্যেক মাসের এই 12 মাসের মধ্যে প্রত্যেক মাসের 1 তারিখে কোনো পার্টনার, কোনো অংশীদার তার ব্যবসা হতে সে প্রতি মাসে কিছু টাকা উত্তোলন করেছে তার ব্যক্তিগত খরচের জন্য। তাহলে এইটার 6.5 মাসের সুদ গড় হারে কীভাবে হলো আমি একটু দেখাচ্ছি এখানে। অর্থাৎ যখন কোনো অংশীদার জানুয়ারি মাসের 1 তারিখে সে উত্তোলন করিল, তাইলে 1 তারিখ যদি জানুয়ারি মাসে উত্তোলন করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস, এই অর্থাৎ 12 মাসের সুদ ধরতে হবে। তারপরে সে আবার প্রত্যেক মাসের 1 তারিখ যেহেতু তোলে, তারপরে সে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তুলল,
তার মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ তুললে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এখানে হয় 11 মাস। তারপরে সে মার্চ মাস উত্তোলন করলো, তাহলে মার্চ মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত হয় 10 মাস, তাহলে 10। তারপরে সে এপ্রিল মাসে উত্তোলন করলো, এপ্রিল মাসে উত্তোলন করলে এপ্রিল মাস থেকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত এখানে হয় 9 মাস, তাহলে সে 9 মাসের উত্তোলন। তাহলে পর্যায়ক্রমে এভাবে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9, 10, 11, 12, অর্থাৎ 12 মাসে সে 12 বার মোট উত্তোলন করেছে। তাহলে এই 12টা সংখ্যার সমষ্টি, 12টা সংখ্যার সমষ্টি হচ্ছে 78, 78। এই 78-এ যদি আমরা 12 মাস দিয়ে ভাগ দিয়ে, আমি আগেই বলছি যে এখানে গড় হারে আমরা এই 6.5 মাস, 6 মাস, 5 মাস, 5.5 মাস, 2.5 মাস, 1.5 মাস, 6 মাস, এগুলা গড় হারে আমরা সুদ ধরতেছি। তাহলে এটারে 78-এ যদি গড় করি আমরা 6, 12, 72, 6, 0, 5, 12, 60, অর্থাৎ এই 6.5 মাসের সুদ আমরা এইভাবে নির্ণয় করলাম। তো তদ্রুপ প্রত্যেকটা বাকি সবগুলো এইভাবে তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারো যে বাকিরা পারে কিনা। আমরা প্রতি মাসের মাঝামাঝি অর্থাৎ 15 তারিখ তুললে, এরপরে প্রতি মাসের শেষে অর্থাৎ মাসের শেষ তারিখ তুললে 5.5 মাস কীভাবে হয় তোমরা এভাবে নিয়ে নিতে পারো দেখে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লাভ লোকসান বন্টন হিসাবের যে চার্ট দেওয়া ছিল তার ডেবিট পার্শ্বের কিছু এন্ট্রি, কিছু হিসাব নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথমে লাভ লোকসান বন্টনের ডেবিট পার্শ্বে দেওয়া ছিল প্রথমে মূলধনের সুদ, মূলধনের পার্সেন্ট অনুযায়ী মূলধনের উপর সুদ হবে। তারপরে ছিল বেতন, বেতন সম্পর্কে অংশীদারদের বেতন, এখানে কর্মচারীদের বেতন নেই, অংশীদারীদের বেতন। অংশীদাররা সরাসরি ব্যবসা পরিচালনা করে বিদায় কোনো অংশীদার তার কাজের জন্য পারিশ্রমিক হিসাবে বেতন পেতে পারে ব্যবসা থেকে। তাহলে বেতন সম্পর্কে আমরা আলোচনা করব। বেতন সম্পর্কে 2টা রুলস আছে, আমি এখানে একটা রুলস লিখলাম, আরেকটা রুলস আমরা মূলধন হিসাবে লিখব। বেতন ডেবিট করিবার পর, চার্জ করার পর, সমন্বয় করার পর বলা থাকিলে বেতন লাভ লোকসান বন্টন হিসাবে যাবে না। অর্থাৎ বেতন ডেবিট করিবার পর, চার্জ করার পর, দেওয়ার পর, সমন্বয় করার পর বলা থাকলে বেতন লাভ লোকসান বন্টন হিসাবে যাবে না। এই কারণে যাবে না, অর্থাৎ তারা পূর্ববর্তী সময়ে যে নিট লাভটা তারা করে দেওয়া আছে, অঙ্কের ভিতরে যে নিট লাভটা দেওয়া আছে, ওই নিট লাভটা যখন করেছে, বিশদ আয় বিবরণী যখন করেছে, তখনই তারা বেতনটারে, অংশীদারদের বেতনটারে লাভ লোকসান বন্টন হিসাবে, লাভ লোকসান হিসাবে অর্থাৎ বিশদ আয় বিবরণী তারা ডেবিট করে ফেলাইছে। এই কারণে বেতনটা ডেবিট করিবার পর, চার্জ করার পর, সমন্বয় করার পর বলা থাকলে বেতন লাভ লোকসান বন্টনে আর যাবে না। যদি দেওয়া হয় তাহলে দুইবার হয়ে যাবে, নিট লাভটা চেঞ্জ হয়ে যাবে। এই কারণে বেতন আর লাভ লোকসান বন্টন হিসাবে যাবে না। তারপরে আমরা পরবর্তী আইটেম ঋণের সুদ। ঋণের সুদ সম্পর্কে আমরা আলোচনা করি। 1, ঋণের সুদ ডেবিট করিবার পর বলা থাকলেও লাভ লোকসান বন্টন হিসাবে ঋণের সুদ যাবে না। অর্থাৎ ওই বেতনের মতোই যদি ঋণের সুদও বলা থাকে যে পূর্ববর্তী সময়ে ঋণের সুদ ডেবিট করে ফেলাইছে, তাহলে ঋণের সুদ আর লাভ লোকসান বন্টনে যাবে না। ঋণের সুদ সম্পর্কে 2 নম্বর যেই রুলসটা, এটা হচ্ছে ঋণের উপর সুদের হার দেওয়া না থাকলে 6% হারে সুদ ধরতে হবে। অর্থাৎ আমরা অঙ্কের ভিতরে কোনো অংশীদার ঋণ আনয়ন করছে 10,000 বা 50,000 বা 1 লাখ, কিন্তু ঋণের সুদের হার দেওয়া নাই, তাহলে চুক্তিতে অংশীদারির আইন যে 1932 সালের ভারতীয় অংশীদারি আইন, এই আইনেই বলা আছে যে যদি চুক্তির অবর্তমানে এটার বিধান হচ্ছে কোনো অংশীদারের ঋণের উপর সুদের হার যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে 6% হারে সুদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে 3 নম্বর আমরা কমিশন, আরও একটা লেনদেন, আরও একটা হিসাব, এই কমিশন সম্পর্কে আমরা আলোচনা করব। কমিশন নির্ণয় করতে হলে কমিশন ব্যবসার নিট লাভের উপর হইতে পারে, বন্টনযোগ্য মুনাফার উপর হইতে পারে। তাহলে কার উপরে কমিশনটা হবে এটা প্রশ্নে আমাদের বলা থাকবে। অ্যান্ড কমিশনটা আমরা নির্ণয় করার 2টা মাধ্যম বা 2টা পদ্ধতি বা 2টা উপায় বা 2টা সিস্টেম দেওয়া থাকবে। এখানে বলা থাকবে হয় কমিশন ধার্য করার পূর্ববর্তী লাভের উপর কমিশন, অথবা বলা থাকবে কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর কমিশন। দুইটার একটা বলা থাকবে, আমরা যেটা বলা থাকে ওই সূত্রে আমরা কমিশনটা বের করে নেব। কমিশন ধার্য করার পূর্ববর্তী লাভের উপর যদি কমিশন দেওয়া থাকে তাহলে কমিশন সমান নিট মুনাফা ইন্টু কমিশনের হার ডিভাইডেড বাই 100, অর্থাৎ নিট মুনাফা ইন্টু কমিশনের হার ডিভাইড বাই 100। এটা হচ্ছে কমিশন ধার্য করার পূর্ববর্তী লাভের উপর যদি কমিশনটা বলা থাকে অঙ্কের ভিতরে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর কমিশন বলা থাকে, এই পর্যায়ে যদি এই সিচুয়েশনটা থাকে যে কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর কমিশন ধার্য করতে হবে, তাহলে আমাদের এই সিস্টেমটা হচ্ছে কমিশন সমান নিট মুনাফা আগের মতো থাকবো ইন্টু কমিশনের হার এটার মধ্যে থাকবো 100
প্লাস কমিশনের হার উপরে যত 100 সাথে ওই কমিশনের হারটা প্লাস করে নিয়ে ভাগ করতে হবে। এই হলো আমাদের কমিশনের ব্যাপারটা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা লাভ লোকসান বন্টন হিসেবের যে চার্ট, ক্রেডিট দিকের যেই হিসাবগুলো আছে, ডেবিট দিকের যে হিসাবগুলো আছে, বা ক্রেডিট দিকের লেনদেন বা ডেবিট দিকের লেনদেনগুলো আমরা মোটামুটিভাবে আলোচনা করলাম। এখন আমাদের ফাইনাল কাজ যে লাভ লোকসান বন্টন, আমরা আগেই বলেছি লাভ লোকসান বন্টন করার উদ্দেশ্য হচ্ছে অংশীদারদের বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করা এবং এই মুনাফাটা অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া তাদের রেশিও অনুযায়ী বা অনুপাত অনুযায়ী বা অঙ্কের বা উদ্দীপকের কমান্ড অনুযায়ী। সুতরাং আমরা এই ফাইনাল মুহূর্তে আসলাম আমরা, অর্থাৎ ক্রেডিট সাইডের যে লেনদেনগুলো বসলো এবং ডেবিট সাইডের যে লেনদেনগুলো বসলো, এগুলোর ক্রেডিট সাইডের যোগফল যদি বড় হয়, ডেবিট সাইডের যোগফল যদি কম হয়, তাহলে হবে আমাদের মুনাফা, বন্টনযোগ্য মুনাফা বা মুনাফার অংশ। আর যদি ডেবিট সাইডের অংশ এবং ক্রেডিট বেশি হয় আর ক্রেডিট সাইডের যেই টাকা কম হয়, তাহলে আমাদের ক্ষতির অংশ, ক্ষতিটা আমরা ভাগ করে দিব। অর্থাৎ আমরা অংশীদারদের মধ্যে এই মুনাফাটা কিভাবে ভাগ করব, এটা আমি এখন আলোচনা করব। এটা অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে, সুতরাং আমরা এখন আলোচনা করব। প্রথমে ধরে নেই, মনে করি এ, বি ও সি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 2:2:1। বন্টনযোগ্য মুনাফা হয়েছিল 1 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ধরে নিলাম আমরা এবিসি একটি অংশীদারি কারবার, তিনজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল 2:2:1। বন্টনযোগ্য মুনাফা হয়েছিল 1 লক্ষ টাকা। আমরা এই অঙ্কের যে সামারিটা 1 লক্ষ টাকা মুনাফা ধরে নিলাম, কিন্তু এটা কিভাবে ভাগ হয় বা বন্টন হয় অংশীদারদের মধ্যে, সেটা আমি এখন দেখাচ্ছি। এটা একটা কাল্পনিক উদাহরণ আমরা দিয়ে নিলাম। এখন এবিসি এর মধ্যে আমরা এই মুনাফাটা বন্টন করে দেখাচ্ছি। মুনাফার অংশ কে কতটুক পাবে এটা আমরা দেখে নিচ্ছি। এ সমান সমান 1 লক্ষ টাকা আমাদের বন্টনযোগ্য মুনাফা ইনটু আমাদের অনুপাতটা ছিল 2:2:1, অর্থাৎ আমরা যদি ভগ্নাংশে নেই 2 দিয়ে 4, 4 একে 5, 5/2, 5/2, 5/1। তাহলে 1 লক্ষ টাকার 5/2 পাবে এ। 1 লক্ষ টাকার 5/2 40,000 টাকা। বি পাবে 1 লক্ষ টাকা ইন্টু 5/2 অর্থাৎ 40,000 টাকা। আর সি পাবে 1 লক্ষ টাকা ইন্টু 5/1 সমান 20,000 টাকা। অর্থাৎ এই 1 লক্ষ টাকা আমরা মোট বন্টন করলাম তাদের রেশিও অনুযায়ী বা অনুপাত অনুযায়ী। মুনাফাদের অংশীদারদের মধ্যে আমরা এবিসি এর মধ্যে তাদের অনুপাত অনুযায়ী 1 লক্ষ টাকা আমরা ভাগ করে দিলাম। এই হলো একটা সিচুয়েশান। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যদি ভিন্নভাবে লাভটা ভাগ করতে বলে বা অন্য একটা অনুপাত দিয়ে লাভটা ভাগ করতে বলে, তাহলে আমরা কিভাবে ভাগ করব। তাহলে শুধু আমি একটা অংশ শুধু মুছে নেই, বোর্ডের পুরোটা অংশ না মুছে আমরা ঠিক রাখলাম যে 2, মনে করি এ বি ও সি একটি অংশীদার, তিনজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত শুধু আমি চেঞ্জ করে দেব। এটা হচ্ছে আমরা সরাসরি ভগ্নাংশে দিচ্ছি 6/3, 6/2 এবং 6/1।
আর বন্টনযোগ্য মুনাফা হয়েছিল, এটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। বন্টনযোগ্য মুনাফা হয়েছিল 1,20,000 টাকা। তাহলে এই সিচুয়েশানে বা 2 নম্বর সিচুয়েশানে আমরা কিভাবে এই এই মুনাফাটাকে বা বন্টনযোগ্য মুনাফাটাকে আমরা ভাগ করব, এটা আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের অনুপাত সরাসরি দেওয়াই আছে 6/3, 6/2 এবং 6/1। তাহলে এ পর্যায়ে আমরা 1,20,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। 1,20,000 ইন্টু 6/3, 1,20,000 ইন্টু 6/2, 1,20,000 ইন্টু 6/1। তাহলে 1,20,000 টাকার 6/3 ভাগ হচ্ছে 60,000 টাকা, 6/2 ভাগ হচ্ছে 40,000 টাকা, 6/1 ভাগ হচ্ছে 20,000 টাকা। টোটাল 1,20,000 টাকা। এই হলো দ্বিতীয় সিচুয়েশানে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা আরও একটা সিচুয়েশান দেখাই, যদি এখানে আমরা এবার পুরো অংশটাই মুছে দেই, শুধু অংশীদার পর্যন্ত ঠিক রাখি, বাকি অংশটা আমরা মুছে আবার আমরা নতুন করে লিখব। তিনজন, মনে করি এ বি ও সি একটা অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তাদের মূলধন ছিল 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2,00,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,00,000 টাকা। তাদের মূলধনের ছিল যথাক্রমে 2,00,000 টাকা, 1,50,000, 1,50,000 টাকা এবং 1,00,000 টাকা। তো এখানে বলা আছে তারা তাদের লাভ ক্ষতি বন্টন করে তাদের মূলধন অনুপাতে। তো প্রিয় শিক্ষার্থী, এই অবস্থায় আমরা এই 3 নম্বর যে অবস্থা, এই 3 নম্বর অবস্থায় আমরা কিভাবে লাভটাকে বা বন্টনযোগ্য মুনাফাটাকে ভাগ করে দিব এই 3 জন অংশীদারদের মধ্যে। তাহলে বলা হচ্ছে, মনে করি এ, বি ও সি একটি অংশীদারি কারবার ব্যবসায়ের 3 জন অংশীদার। তাদের 1 জানু তারিখে তাদের মূলধন ছিল 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 2,00,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,00,000 টাকা। তারা তাদের লাভ ক্ষতি বন্টন করে নেয় তাদের মূলধন অনুপাতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার মূলধনটাকে আমরা অনুপাতে নিয়ে নিব। অনুপাত তাদের যেহেতু তারা বলা আছে তাদের লাভ লোকসান বন্টন করে মূলধন অনুপাতে, মূলধনটাকে আমরা অনুপাত করে নিব। তাহলে প্রথমে 2,00,000 টাকা ইস্টু তাদের মূলধন ছিল, বি এর মূলধন ছিল 1,50,000 টাকা, 1,50,000 টাকা, সি এর মূলধন ছিল ইস্টু 1,00,000 টাকা। তাহলে আমরা যদি সমসংখ্যক শূন্য কেটে নেই 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে থাকে 20:15:10। তাহলে আমরা তিনটা সংখ্যা যদি আরেকটু ছোটো করে নিই, তাহলে আমরা 5 দ্বারা ভাগ করলে প্রত্যেকটা ভাগ যায়। তাহলে 4 5 20, 3 5 15, 5 2 10, অর্থাৎ 4:3:2। তাহলে 4 3 7, 7 7 2 9, তাহলে 9 ভাগের 4 ভাগ, 9 ভাগের 3 ভাগ, 9 ভাগের 2 ভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী,
এবার আমরা তাদের মূলধন অনুপাতে ভাগ করে তাদের বন্টনযোগ্য মুনাফা আমরা ধরে নেই 1,80,000 টাকা। তাহলে এই 1 লক্ষ বন্টনযোগ্য মুনাফা 1,80,000 টাকাকে আমরা এই রেশিওতে অর্থাৎ এই ভগ্নাংশে 9/4, 9/3, 9/2-তে ভাগ করব। তাহলে দেখা যাক, তাহলে এ সমান সমান 1,80,000 ইন্টু 9/4 বি সমান সমান 1,80,000 ইন্টু 9/3 সি সমান সমান 1,80,000 ইন্টু 9/2। তাইলে আমরা যদি এবার ভাগ করে নিই 1,80,000, আমরা যদি ভাগ করে নিই 9/4 80,000, 60,000, 40,000, টোটাল 1,80,000। শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব আমরা মোটামুটি আলোচনা করেছি। বাকি আরও যদি কিছু আলোচনা থাকে আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা অঙ্ক করাবো প্লাস গাণিতিক সলভ করাবো, তখন তোমাদের বাকি অংশের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তারপরেও এই পর্যায়ে আমরা যেই অংশীদারি ব্যবসায়ের যেই সূত্রের যে দ্বিতীয় অংশ অর্থাৎ মূলধন হিসাব, আমরা লাভ লোকসান বন্টন হিসাব আমরা দেখালাম। এখন আমরা মূলধন হিসাব দেখাবো, অর্থাৎ আরেকটা পার্ট, এই অঙ্কের আরও একটা পার্ট হচ্ছে 2 নম্বর পার্ট মূলধন হিসাব। আমরা মূলধন হিসাব সম্পর্কে আমরা জেনে নিই, অর্থাৎ আমরা আগেও কিছু আলোচনা করেছি, তারপরেও বলি যে মূলধন হিসাবটা হচ্ছে বছর শেষে এই যে পার্টনার ABC অথবা XYZ এই পার্টনারদের বা অংশীদারদের বছর শেষে ব্যবসায় কার কতটুক মূলধন আছে, এই মূলধনের পরিমাণ অর্থাৎ সমাপনী মূলধন বা ক্লোজিং ক্যাপিটাল, এই বছর শেষের মূলধনের পরিমাণটা জানার জন্য তারা এই মূলধন হিসাবটা প্রস্তুত করতে হয়, অর্থাৎ বছর শেষে কার কত মূলধন রয়েছে এটা নির্ণয় করার জন্য। এই মূলধন হিসাব প্রস্তুত করার দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতি। তা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি আমি একটু আলোচনা করে যাচ্ছি। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিটা হচ্ছে যেখানে বছরের শুরুতে যখন তারা মূলধনটা নিয়ে আরম্ভ করবে, এই মূলধনটা সাথে সে মূলধনের সুদ পাবে, মুনাফা পাবে, বেতন পাবে, অন্যান্য আদার্স কমিশন পাবে ইত্যাদি যোগ হওয়ার পরে বছর শেষে তার মূলধনটা পরিবর্তন হবে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন যা ছিল তার চেয়ে সমাপনী মূলধন পরিবর্তন হবে, অর্থাৎ তার মূলধনটা পরিবর্তন হবে, যা মূলধন নিয়ে আরম্ভ করছিল তার সাথে অন্য এই হিসাবগুলো যোগ হয়ে তার মূলধন পরিবর্তন হবে। তো এখানে শুধু আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি শুধু আমরা একটা হিসাবে করব, এটা হচ্ছে মূলধন হিসাব, শুধু মূলধন হিসাব। তারপরে হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি বা স্থায়ী মূলধন পদ্ধতি। এই মূলধন পদ্ধতিতে আসলে এখানে দুইটা হিসাব করা হয়, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। এখানে দুইটা হিসাব করা হয় এই কারণে, স্থিতিশীল মূলধন পদ্ধতি এখানে বোঝা যাচ্ছে তাদের মূলধনটা স্থায়ী থাকবে, অর্থাৎ বছরের শুরুতে যেই মূলধনটা তারা নিয়ে ব্যবসাটা আরম্ভ করেছে এই মূলধনটা ফিক্সড থাকবে, অর্থাৎ স্থায়ী থাকবে। যাবতীয় অন্যান্য লেনদেন বা অন্যান্য অংশীদারদের যেই পাওনা দেনা ছিল ওইটা বাকিটা চলতি হিসাবের মধ্যে আমরা দেখাবো। অর্থাৎ মূল কথা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধনটা স্থায়ী থাকবে, অর্থাৎ আনচেঞ্জ অবস্থা থাকবে। শুরুতে যে মূলধন ছিল এই মূলধনটাই কন্টিনিউ করবে, এই মূলধনটাই থাকবে। আর যাবতীয় এই একটা আর্থিক বছরে যে লেনদেনগুলো অংশীদারদের পার্টনারদের যার আয় ব্যয় হলো বা যা লেনদেন হলো ওইটা তাদের চলতি হিসাবের মাধ্যমে আমরা নির্ণয় করে তাদের দেখাবো, চলতি হিসাবে দেখানো হবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা অংশীদারদের মূলধন হিসাবের একটা চার্ট আমরা বোর্ডে লিখলাম। অর্থাৎ প্রথম অংশ আমরা সূত্র থিওরিক্যাল আলোচনা করলাম, দ্বিতীয় অংশে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা তিন নম্বর পর্যায়ে আমরা অংশীদারদের মূলধন হিসাবের চার্ট বা মূলধন হিসাবটা কীভাবে করে এটা একটা চার্ট দিলাম। আসলে মূলধন হিসাবটা মূলত একটা খতিয়ানের মতোই করা হয়েছে। তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা, দুই সাইড, অর্থাৎ এটা ডেবিট সাইড, ওই অংশটা ক্রেডিট সাইড। তো মূলত আমরা মূলধন হিসাব
আসলে মূলধন হিসাবের ব্যালেন্স বা বছর শেষে কার কত মূলধন বাইর করতে আসলে এটা খতিয়ান করে মূলধন হিসাবের খতিয়ান করে আসলে মূলধন হিসাবের ব্যালেন্স নির্ণয় করতে হয়। তাহলে মূলধন হিসাবটা মূলত আবারও বলি এটা খতিয়ান। তো এখন আমরা প্রথমে দেখাচ্ছি যে তোমরা ভাববা যে স্যার এত এন্ট্রি আবার লিখলেন, এগুলো আমরা কিভাবে কভার করবো, এত সূত্র মনে রাখবো। আসলে মূলধন হিসাবটা মূলত একদম সহজ, কারণ লাভ লোকসান বন্টন যদি করা হয় বা করতে পারো তাহলে মূলধন হিসাবটা দেখে দেখে করা যাবে। এখানে কোনো ক্যালকুলেশন তেমন ঝামেলা নাই, শুধু দেখে দেখে বসানো। প্রথমে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে আমরা ক্রেডিট সাইডটা আমরা আলোচনা করি। প্রথমে আমরা ব্যালেন্স বিডি, অর্থাৎ আমাদের অঙ্কে যে পার্টনারদের মূলধন দেওয়া আছে এ বি সি তিনজন অংশীদার, তাদের মূলধন ছিল এত এত এত। প্রারম্ভিক যে মূলধনটা দেওয়া ছিল, অর্থাৎ এক এক তারিখে যে মূলধনটা দেওয়া ছিল, এই মূলধনটা আমরা লিখব ব্যালেন্স বিডি হিসাবে। কারণ মূলধনের ক্রেডিট ব্যালেন্স হয় বিদেই আমরা ক্রেডিট দিক দিয়ে আগে ব্যালেন্স বিডি হিসাবে আমরা এ আর বি দুইজন পার্টনার এখানে নিলাম, দুইজন পার্টনারের মূলধনটা দেখালাম ব্যালেন্স বিডি হিসাবে। তারপরে আমরা লিখলাম জুলাই 1 বা এপ্রিল 1, এটা যে কোনো তারিখ হতে পারে, নগদান হিসাব অতিরিক্ত মূলধন। কোনো অংশীদার বা কোনো পার্টনার যদি ব্যবসায় অতিরিক্ত মূলধন যদি আনে তাহলে এই অতিরিক্ত মূলধনটা তো আমরা লাভ লোকসান বন্টনে যায় নাই, এই অতিরিক্ত মূলধনটাও তার মূলধনকে বৃদ্ধি করে বিদায় ক্রেডিট সাইডে লিখলাম। এই জন্য মনে করি এ অতিরিক্ত মূলধন আনছে, বি আনে না, এই জন্য বি এর ঘর ফাঁকা। তারপরে আমরা মূলত অতিরিক্ত মূলধন বসানোর পরে বাকি কাজ যেটা হচ্ছে, এই কাজটা আসলে আমাদের লাভ লোকসান বন্টন যেটা আমরা করেছি ইতিপূর্বে অঙ্কটা, ওইটাই দেখে দেখে এখানে এনে বসাবো। শুধুমাত্র ওখানের লাভ লোকসান বন্টনের ডেবিট সাইডের এন্ট্রিটা বন্টন হিসেবে মূলধন হিসেবে ক্রেডিট সাইডে বসাবো। এই কারণে বন্টনের ডেবিট সাইডে ব্যয় ছিল, আর এই ব্যয়গুলোই অংশীদারদের আয় হিসাবে বা অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে হিসাবে ক্রেডিট সাইডে বসবে। প্রথমে হচ্ছে আমরা শিরোনাম দিয়ে নিব লাভ লোকসান আবন্টন হিসাব, অর্থাৎ এই লাভ লোকসান এই লেনদেনগুলো বা এই হিসাবগুলো কোথা থেকে আনলাম, লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এনেছি বিদায় এই শিরোনামটা দেওয়া হয়েছে। এখানে বারবার শিরোনাম দেওয়ার দরকার নাই, শুধু একবার শিরোনাম লিখলে হবে বছর শেষ তারিখে লাভ লোকসান আবন্টন হিসাব দিয়ে। তাহলে প্রথমে আমরা মূলধনের সুদ লাভ লোকসান বন্টনের ডেবিটে ছিল, এটা ক্রেডিটে এসে বলল মূলধনের সুদ, যার টাকা আমরা বসাই দেবো যার ঘরে। তারপরে বেতন ছিল লাভ লোকসান বন্টনের ডেবিটে, এটাও আমরা যার ঘরে বসাই দেবো। তারপরে ছিল আমাদের কমিশনটাও বন্টনের ডেবিটে ছিল, যার ছিল মনে করি এ এর ছিল, বি এর নাই, তাহলে বি এর ফাঁকা, যার থাকবে তার ঘরে শুধু বসে যাবে। তারপরে মুনাফার অংশ, আমরা যে লাভ লোকসান বন্টন করলাম কে কত মুনাফা পাবে, এই মুনাফাটা বন্টন করলাম, এই মুনাফাটা আমরা ক্রেডিট সাইডে এনে বসাবো। অর্থাৎ লাভ লোকসান বন্টনের যত ডেবিট সাইডের যত এন্ট্রি আছে শিরোনামের ভিতরে, ওই এন্ট্রিগুলোই লাভ লোকসান বন্টনে মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে, অর্থাৎ তাদের মূলধন বৃদ্ধি করবে বিদায় এই এন্ট্রিগুলো ক্রেডিটে যাচ্ছে। মুনাফার অংশটার কারণে যার মূলধন বৃদ্ধি পায় এই জন্য ক্রেডিট সাইডে বসছে, যা ক্রেডিটে মুনাফার অংশ এটা এর ঘরে, বি এরটা বি এর ঘরে। এভাবে আমরা ক্রেডিট সাইড শেষ করব। তারপরে আমরা আসবো ডেবিট সাইডে আসার পরে আমরা মূলধনের এগেনিস্টে প্রত্যেক অংশীদার প্রত্যেক মালিক তারা উত্তোলন করে। সুতরাং মূলধন যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে উত্তোলন অবশ্যই ডেবিট ব্যালেন্স, মূলধনের এগেনিস্টে যেহেতু করা হয় এই জন্য উত্তোলনটা আমরা ডেবিট দিকে বসিয়েছি, এ এরটা এর ঘরে, বি এরটা বি এর ঘরে। অর্থাৎ মূলধন থেকে উত্তোলন বিয়োগ যায়, অর্থাৎ মাইনাস যায়, এই কারণে উত্তোলনটা ডেবিট দিকে বসছে ডেবিট ব্যালেন্স হিসাবে। আগে উত্তোলনটা আমরা যার ঘরে বসিয়ে নিব। তারপরে লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পার্শ্বে যা ছিল এটা এই মূলধন হিসেবে ডেবিট পাশে বসবে। লাভ লোকসান বন্টনের ক্রেডিট সাইডে ছিল উত্তোলনের সুদ, আমরা উত্তোলনের সুদ যারটা বসালাম। লাভ লোকসানের ক্রেডিট পাশে ছিল পণ্য উত্তোলনটা আমরা যারটা তার বসাইলাম। যদি অঙ্কে মুনাফার অংশ না হইয়া ক্ষতির অংশ হইতো, যদি লস হইতো তাহলে লসের অংশটা একই অঙ্কে মুনাফার অংশ এবং ক্ষতির অংশ দুইটাই থাকবে না, হয় মুনাফা হবে না হলে ক্ষতি হবে। তাহলে ক্ষতি যদি হয় ক্ষতির অংশটা আমরা ডেবিট পাশে এটা এর ঘরে, বি এর ঘরে। তারপরে আমাদের কাজ হচ্ছে সমস্ত লেনদেনগুলো বসানোর পরে আমাদের এর ঘর এটা, বি এর ঘর, আবার ক্রেডিট সাইডে এর ঘর এটা, বি এর ঘর এটা। অর্থাৎ আমরা 3 ঘর 2 ঘর নগদান বই করছি ফার্স্ট পার্টে, ওটার মতোই গড় বাই গড় আমরা যোগ বিয়োগ করবো। তাহলে আমরা আগে দেখব ক্রেডিট বেশি না ডেবিট বেশি। তাহলে আমরা যদি দেখি ক্রেডিট বেশি, অবশ্যই ক্রেডিট ব্যালেন্সিং বেশিরভাগ মূলধন হয়, তাহলে ক্রেডিট দিকটা আমরা যোগ করব, আইনা এটা ডেবিট সাইডে বসাবো। তারপরে এই ডেবিট সাইডের যে এন্ট্রিগুলো আছে এগুলো বিয়োগ করে যেটা হলো এটা ব্যালেন্স সিডি, অর্থাৎ এটাই সমাপনী মূলধন, অর্থাৎ বছর শেষে কার কত মূলধন হলো। সেম আবার বিয়েরও ক্রেডিট সাইডে আমরা যোগ করব, যোগ করে নামাবো, এই যোগফলটা আবার ডেবিট সাইডে এনে বসানোর পর এটা থেকে আমরা এই যে সংখ্যাগুলো আছে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ক্ষতির অংশ, এটা বিয়োগ করব, এটা বিয়োগ করে আমরা মূলধন। তাইলে ব্যালেন্স সিডি অর্থাৎ সমাপনী মূলধন, এ এর মূলধন এইটা, বি এর মূলধন এইটা। পরবর্তী বছরের শুরুতে আবার ব্যালেন্স বিডি হিসাবে এই সিডিটা আমরা মূলধন হিসাবে আবার দেখাবো। সুতরাং
প্রিয় শিক্ষার্থীরা, এ হলো আমাদের অংশীদারদের মূলধন হিসাবে চার্ট। যদিও দেখা যায় অগোছালো বা এলোমেলো, আসলে এই পার্ট অংশটা অনেক সোজা। ওই পার্টটা করতে পারলে ওটা দেখে দেখে খালি বসানো, অর্থাৎ ওখানের বন্টনের ক্রেডিট সাইডের এন্ট্রিগুলো ডেবিটে বসবে আর ডেবিট সাইডের এন্ট্রিগুলো ক্রেডিট দিকে বসবে, শিরোনামের আন্ডারে যেই যেই এন্ট্রিগুলো ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসে আমরা অংশীদারির মূলধন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাবের কিছু অংশ এবং মূলধন হিসাবের পুরো চার্ট এবং চার্টের বিষয়বস্তু আমরা আলোচনা করলাম। এই পর্যায়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা গাণিতিক বিষয়, অর্থাৎ পরবর্তী আমরা যে আলোচনা করলাম, প্রথমে সূত্রের ব্যাখ্যা, তারপরে ডিটেলস আলোচনা করলাম। হয়তোবা তোমরা কিছু অংশ ধরতে পারছো, কিছু অংশ ভালোভাবে ধরতে পারো নাই। আমরা যদি গাণিতিক অংশে যাই তাহলে পুরো আবার ডিটেলস আমরা ধরে ধরে লিখে তোমাদেরকে বুঝিয়ে দেব। সুতরাং আজকের ক্লাস এখানে শেষ করলাম। ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।